হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর্টিস্ট ব্লফে যাবার উদ্দেশ্যে। জায়গাটার কথা আমি আগের ব্লগেই বলেছিলাম, খুবই পপুলার, কারণ একটা জায়গা আছে এখানে, একটা ভিউ পয়েন্ট, সেখান থেকে উঠে গিয়ে ফল কালার্স নাকি খুব ভালো দেখতে পাওয়া যায়। আমরা শুধু শুনেছিলাম পপুলার ভীষণ, কিন্তু এখানে এসে ভয়ঙ্কর ভিড় দেখে বুঝলাম সত্যিই জায়গাটা খুবই পপুলার। আমরাও তাই সবার সাথে তাল মিলিয়ে চলে গেলাম পাহাড়ে ট্রেক করতে। আর আমি মানুষটা এত বোকা যে হিলটা পরে এসেছিলাম সেই হিলটা পরেই পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছিলাম। কাজেই খুব একটা বেশি দূরে উঠতে পারিনি, তাই ফেরত গিয়ে আবার গাড়ি থেকে জুতোটা পরে এসে আবার ট্রেকিং শুরু করেছি। সত্যি বলতে পাহাড়ে উঠতে আমার খুব কষ্ট হয়, মানে আমার খুব একটা ভালোও লাগে না, শরীর খারাপও হয়ে যায় মাঝে মাঝে। তাও একটু সাহস করেই উঠেছিলাম এইবার সবাইকে দেখে। আর ভিড়টা দেখেছেন? এই ভিড়টা সোজা যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে। আমি শুধু ভাবছি এত লোক একসাথে দাঁড়ানোর জায়গা হবে তো ভিউ পয়েন্টে? যাই হোক, সে বলতে বলতেই উঠতে উঠতে আমি ফাইনালি হাল ছেড়ে দিলাম আর বললাম আমি আর পারছি না যেতে। ওকে বললাম, তুমি যদি দেখতে চাও ভিউ পয়েন্টে গিয়ে তুমি দেখে আসো, আমি নিচের থেকেই গাছের পাতার রং দেখে খুশি। আমি হাল ছেড়ে দিয়ে একটা জায়গায় বসে পড়লাম, কিন্তু তাও ভয়ে আমার পিছু ছাড়ছিল না। এক দুজনকে স্লিপ করতে দেখে এত ভয় লাগছিল, একজন যদি আরেকজনের গায়ে পড়ে তাহলে তার পিছনে যত লোক আছে সবাই হুড়মুড়িয়ে একে অপরের গায়ে পড়ে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যাবে। তাই এক কথায় পাথরকে শক্ত করে ধরে রেখেছিলাম, যাতে আমার গায়ে এসে কেউ পড়লেও নিচে যেন না পড়ে যায়। কিছুক্ষণ পরে দেখি আমার হাজব্যান্ড ও ভিড় দেখে আমার মতোই হাল ছেড়ে দিয়ে বলল, না চলো নিচে গিয়ে আমরা পাতা দেখি। সেই সোজা নিচে চলে এলাম। এখান থেকেও কিন্তু ভিউটা দারুণ লাগছিল, আর গাছের পাতাগুলো দেখতে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছিল। আর এই যে গাড়ির ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভয়ঙ্কর ভিড়ে কিভাবে যে গাড়িটা পার্ক করেছিলাম এখানে, সেটা আর কি বলবো। না, এখানের বেশিক্ষণ দাঁড়াবো না, ভীষণ হাওয়া বইছে, এইবার ভীষণ খিদেও পাচ্ছে। যাই ভাবলাম লাঞ্চটা সেরে নিই। এখান থেকে সামনে একটা লিঙ্কন বলে শহরে যাব, সেখানে বেশ কয়েকটা রেস্ট্রো আছে, সেখানে গিয়েই ভেবেছি আমরা লাঞ্চটা করব। আমরা যখন ফিরছি তখনও দেখি শয়ে শয়ে গাড়ি আসছে ভিউ দেখতে। যেহেতু এটা একটা লং উইকেন্ড, এই সুযোগ কেউ হাতছাড়া করতে চায়নি। ভাবলাম যাই গিয়ে আমাদের গাড়িটা সরিয়ে আরেকটা গাড়িকে পার্কিংয়ের সুযোগ করে দিই। ব্যাস, তার আধ ঘন্টার মধ্যেই আমরা লিঙ্কন পৌঁছে গেলাম। আর সেখানে যাবার আগেই আমি ডিসাইড করে রেখেছিলাম যে আমি ফিশ অ্যান্ড চিপস খাবো। সেই মতো আমরা একটা রেস্টুরেন্ট দেখে রেখেছিলাম। এখানে গিয়ে দেখি পুরো সিট ফুল। বললেন ওনারা আমাদের আরও 1 ঘন্টা অপেক্ষা করার জন্য, কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়েছিল আর আমাদের কাছে একদমই সময় ছিল না। এখান থেকে আরও প্রায় 3 ঘন্টা ড্রাইভ আছে আমাদের। আর শীতকাল যেহেতু চলে এসেছে, তাই ক্রমশ বেলা ছোটও হয়ে গেছে। তাই সেখান থেকে বেরিয়ে আমরা একটা অন্য শপে এলাম। আমরা নিয়েও আসতে পারতাম বাবা। যেখানে নিউ ইয়র্ক স্টাইল পিৎজা সার্ভ করা হয়। এখানে এসে একমাত্র সিট পেলাম সঙ্গে সঙ্গে। ভাবলাম ফিশ অ্যান্ড চিপস না হলে অন্য দিন খাবো, আজকে যা পাচ্ছি তাই খাই। আর এই রেস্টোতে ঢুকেই ইন্টিরিয়ার দেখে আমি তো অবাক। ডলারের নোট দিয়ে পুরো রেস্টোর ইন্টিরিয়ার করা, এরকম আমি প্রথম দেখলাম। বেশ ইউনিক, আর প্রত্যেকটা নোটে কারো না কারো সাইন দেখলাম। ব্যাস, তা করতে করতেই আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এলো। এটা আমরা একটা চিকেন পারমিজান পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে একটা কোক নিয়েছিলাম। পিৎজাটা ছিল একদম ফ্রেশলি বেকড, একদম গরম ধোঁয়া উঠছিল। আর খেয়ে দেখলাম খেতেও বেশ ভালো। দুজনেরই আমাদের পিৎজা বড্ড পছন্দ। বাড়িতেও যেদিন কিছু রান্না করার ইচ্ছা করে না, সেদিন একটা পিৎজা নিয়ে চলে আসি, খেয়ে মনও ভরে যায় আর পেট তো ভরে। কিন্তু নিউ ইয়র্কে যে পিৎজা খেয়েছিলাম, এটা ওটার মতো না হলেও ফ্রেশলি বেকড হওয়ার জন্য বেশ ভালোই লাগছিল খেতে। চলুন আমরা এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিই। পিৎজা খাওয়া শেষ করেই দেখলাম পাশে একটা কফির শপ আছে। ভাবলাম নিয়েই নিই, গাড়িতে খেতে খেতে যাব। আর কফি নিতে গিয়ে আমি প্রত্যেকবারের মতো এইবারও কনফিউজড হয়ে গেছিলাম কোনটা নেব, আর কোনো রকমেই বেছে নিতে পারছিলাম না। আমি ওই একটা ক্যাপাচিনো নিয়েই চলে এলাম। কফি কিনে নিয়েছি, ঠান্ডা। 5:30 বেজে গেছে।
ওখান থেকে বেরিয়ে আমরা এখন উঠেছি কানকামাগাস হাইওয়েতে। আর এই হাইওয়েতে উঠেই যা ভিড় ছিল, সেই ভিড় দেখে আমরা ভাবছিলাম আজকে রাতে পৌঁছাতে পারবো তো। রাস্তাটা এত পপুলার, এত সুন্দর ভিউয়ের জন্য আমরা আগেই এর কথা শুনেছিলাম, কিন্তু এইখানে আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। সন্ধেটা হয়েই এলো, আর একটু দুপুর আসতে পারলে দারুণ দৃশ্য দেখতে পেতাম। জ্যাম কখন ছাড়বে কিছুই জানি না। যে রাস্তাটা লাগতো 2 থেকে 3 ঘন্টা যেতে, সেটা এখন লাগবে মনে হচ্ছে প্রায় 5 ঘন্টা। তারপর ফাইনালি রাত 11টার সময় আমরা গিয়ে আমাদের হোটেলে পৌঁছেছিলাম। তার আগেও আমাদের সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমি পরে এক্সপ্লেন করছি। আপাতত আমরা আগে একটু হোটেলে গিয়ে রেস্ট করি। রাত 11টার সময় আর ব্লগ করার সময় হয়নি, আর সত্যি বলতে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম দুজনেই। আমরা কোনো রকমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকাল ওই 8টা মতো বাজে প্রায়। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, ভাবলাম রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। রুমটা বেশ ভালোই ছিল। আর ওই যে আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, আমি কিন্তু উঠে গিয়ে সূর্যের আলো চোখে পড়লে সকালই ঘুম ভেঙে যায়। এখন বাজে ওই সকাল 9টা মতো। তো আমরা এখন আছি পোর্টল্যান্ডের একটা হোটেলে আছি এখন আমরা। তো কালকে দিনটা আমাদের মানে এত বাজে কেটেছে, আমি কি বলবো, আমি ধারণাও করতে পারিনি। আমরা বাজে কি, একটা এক্সপিরিয়েন্স বলতে পারি, একটা অ্যাডভেঞ্চার বলতে পারি। কিন্তু এরকম অ্যাডভেঞ্চার আমাদের লাইফে জীবনে প্রথমবার ঘটলো। যতটা বাজে হওয়া যেতে পারে ততটা বাজে হয়েছে। প্রথম থেকে স্টার্ট করছি। সকালবেলা উঠে আমরা গিয়েছিলাম ভিউ দেখতে। তো ভিউ দেখার জন্য আমি একটা শাড়ি পরেছিলাম। তো ভীষণ ঠান্ডা ছিল কালকে, আর ভীষণ হাওয়া বইছিল। যে সানরাইজটা যে হচ্ছিল, তো টাইম ল্যাপস আমরা নিচ্ছিলাম, সেই জন্য যে এই টাইম ল্যাপসটা দেখতে ভালো লাগবে। আর একবারের জন্য মনে হলো কিন্তু যে আমার ফোনটা লাগাতে দেবো না, যদি পড়ে যায়। একটা ব্রিজ ছিল, একটা সেতু টাইপের ছিল, একদম সরু, মানে এক মানুষও হবে না। আমি কতটা বলবো, 3.5 ফুট কি 4 ফুটের একটা সেতু, মানে চওড়া সেতু। তো আমাদের খুব ভয় লাগছিল। সেই সেতুটার মধ্যে ও ফোনটা লাগিয়েছে। তো ফোন এমন জোরে হাওয়া দিল, ফোনটা তো পড়ে গেলই। এবার জলে নামবো কিভাবে? প্রায় 15 মিনিট আমরা এদিক ওদিক সবাইকে খুঁজেছি, ডেকেছি। 2-3টে ছেলে এলো, ওরা তো মানে আমি অনেকবার বলাতে আমার হাজব্যান্ডকে টেনে তুললাম। আমার হাজব্যান্ড নেমেই গিয়েছিল। অনেকটাই গভীর ছিল, যতটা লাগছিল তার থেকেও বেশি গভীর ছিল। মা দুর্গা হয়তো নিজে এসে হেল্প করেছেন আমাদের। মানে ওনাকে আমরা নামতেও বলিনি, ওনাকে শুধু জিজ্ঞেস করলাম যে এখানে কি কাউকে হেল্পের জন্য ডাকা যেতে পারে। তো উনি 1-2বার দেখলেন এদিক ওদিক, তারপরে জলটা ছুঁয়ে দেখলেন, ব্যাস জলটা ছুঁয়ে দেখার পর নিজেই নেমে গেলেন। আর উনি আমাদের ফোনটা তুলে দিলেন। আমি মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না আমরা কতটা আপ্লুত সেই টাইমে ছিলাম। মানে উনি শুধু এই জন্য তুলে দিলেন ফোনটা, যাতে আমাদের ট্রিপটা খারাপ না হয়ে যায়। উনি বারবার করে বলছিলেন এনজয় ইউর ট্রিপ। হলো সেটা একটা ট্রমা কাটতে না কাটতেই কানকামাগাস হাইওয়ে বলে একটা হাইওয়ে খুব ফেমাস এখানে, মানে সেই দিক থেকে আসতে হতো আমাদের। তো এবার ওই হাইওয়েটাতে প্রায় 2 ঘন্টার জ্যাম। তো ওই হাইওয়েটাতে আমাদের অলরেডি দেরি হয়ে গেল। তো এবার দেরি হতে হতে মানে এতটাই দেরি হয়ে গেল, 7টা থেকে 7:30 বেজে গেছে। তখন আমরা হোটেলে আমরা আগের থেকে বুক করেছিলাম, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা ফোন করছি যখন হোটেলকে, হোটেল বলছে আমাদের গ্যাস লিক হয়েছে, আমরা এখন কোনো রুম প্রোভাইড করতে পারবো না, আপনাদের ক্যান্সেল করে দিয়েছি আমরা বুকিং, আপনারা রিফান্ড পেয়ে যাবেন যে থার্ড পার্টি থেকে আপনারা বুকিং করেছিলেন। থার্ড পার্টি আমাদেরকে একবার ফোন করেছে, আমরা বলেছি আমরা 30 মিনিট নিন, 40 মিনিট নিন, 1 ঘন্টা নিন, কিন্তু আমাদেরকে একটা সেফ প্লেস দিন, অন্তত একটা রুম দিন আমাদেরকে এই জায়গায়, পোর্টল্যান্ড বা তার আগে, তার 20 মাইল, 25 মাইল, 30 মাইল এরকম আমরা বলেছি। তো 2-3 বার ওনারা আমাদেরকে ফোন করেছেন, আর একই কথা। একবার বলেছেন $50 এক্সট্রা কম্পেনসেশন দিচ্ছি, একবার বলেছেন 100 টাকা দিচ্ছি, একবার বলেছেন 165 টাকা দিচ্ছি। আমি বুঝতে পারি না এতটা আনপ্রফেশনাল বিহেভিয়ার কিভাবে করতে পারে একটা অচেনা দেশে। অচেনা দেশ নয়, চেনা দেশে হলেও একটা যখন দূরে, আমরা বাড়ি থেকে এত দূরে ঘুরতে যাই, আর মাঝ রাস্তায় কেউ বলে তোমাদের হোটেল বুকিং ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কি করা যেতে পারে সেই সময়টা? মানে একটু আমরা কালকে মানে দুর্ভাগ্য আমাদের ছিল, তার সাথে আমরা একটু লাকিও ছিলাম। সেই জন্য আমরা রাত 10:18 বাজে তখন একটা হোটেল কোনো রকম ভাবে আমরা ফাঁকা পেয়েছি। অনেকটাই বেশি টাকা দিয়ে সেই হোটেলটা আমরা বুকিং করি। তো যাই হোক, আমরা এখন সেই হোটেলটাতেই আছি। আর কালকে রাতে হোটেল কাণ্ড হওয়ার জন্য খাবারও জোটেনি। প্রত্যেকটা রেস্টুরেন্ট এখানে যেহেতু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই সব বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যাকে পৌঁছাই তখন সব বন্ধ অলরেডি। আর কি করা যাবে, তাই এই কাপ নুডলসটা যেটা আমি বাড়ি থেকে ক্যারি করেছিলাম সেটাই খেয়েছিলাম। আর পুরোটা তো শেষও করতে পারিনি, এত ঝাল এটা।
আর একদমই দেরি করা যাবে না, এইবার রেডি হয়ে বেরোতে হবে আমাদের মেইনে সব থেকে বড় অ্যাট্রাকশন এখানকার লাইট হাউস দেখতে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে এই ট্রিপের নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন, বাই।